সকলের শান্তির জন্য শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুরুতে ধন্যবাদ জানাই। আমাদের এই বড়লাই মৈত্রী বন্ধন পরিষদ নাম দিয়ে আমরা আপনাদেরকে আহ্বান করেছি যে আমরা একটা আলোচনা সভা করব, এবং সেই আলোচনা সভায় আপনারা সাড়া দিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হতে পেরেছি। কারণ আমরা মনে করি যে স্রষ্টার করুণা ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। মৈত্রী বন্ধন খুব পরস্পর সম্পর্কযুক্ত দুটো শব্দ, ইউনিট তৈরি করা। আমরা কিছু লক্ষ্য বা উদ্দেশ্য এখানে শুনেছি যে আমরা কি কি করতে চাই। কবরস্থান করতে চাই, মাদক নিয়ন্ত্রণ বা নির্মূল করতে চাই, বাল্য বিবাহের কথা এসছে, আরো সমস্যা আসলে অনেক। সেই সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই। তো আমি এখানে মূলত কিছু কথা বলতে চাই টার্গেট করে যে শিক্ষার্থী যারা আছেন তাদের। তো আমি একটু দেখতে চাই যে আমাদের এখানে আজকে কারা কারা শিক্ষার্থী আছেন, একটু হাত তুলবেন, আমরা একটু দেখবো শিক্ষার্থী কারা কারা আছেন। তো থ্যাংক ইউ। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা হাত তালি দিই সবাই। শিক্ষার্থীদের থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমাদের আজকে এই বিষয়টি মূলত শিক্ষার্থীদের কেন্দ্রিক। মৈত্রী বন্ধন পরিষদের জন্য আমাদের প্রয়োজন সেটা হচ্ছে, আমরা জানি যে গ্রামের আপামর যত মানুষ আছেন সবাই এই ভালো জিনিসগুলোকে ভালো বলেন, পছন্দ করেন। আপনারা কি চান না যে আমাদের গ্রামের থেকে যারা লেখাপড়া করছে তারা ভালোভাবে লেখাপড়া করুক, তারা মাদক মুক্ত থাক, তারা সন্ত্রাস মুক্ত থাক, এই গ্রামটা একটা আদর্শ গ্রামে পরিণত হোক, যেখানে মানুষের মধ্যে মানুষের যে সুসম্পর্ক সেটা থাকবে, ভ্রাতৃত্বের বন্ধন থাকবে। এটা কি আমরা চাই না? এটা আমরা চাই না নাকি চাই? চাই। কিন্তু তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষ এটা চাই, তাহলে প্রশ্ন হচ্ছে কেন সমাজের মধ্যে অস্থিরতা বাড়ছে? কারণ আমরা সবাই চাই যে ভ্রাতৃত্ব বন্ধন। কেন বিদ্বেষ, হিংসা বাড়ছে? কেন মাদক আমাদের যুব সমাজকে গ্রাস করছে? কেন? আমরা যদি প্রত্যেকে চাই এগুলো থেকে মুক্ত থাকতে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্ত রাখতে, তাহলে কিভাবে এই নেতিবাচক জিনিসগুলো আমাদেরকে গ্রাস করছে? তার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা যারা এই ভালো জিনিসগুলোকে চাই তারা ইউনাইটেড না, তারা আমরা একত্রিত না। এটি হচ্ছে কারণ। এবং আমরা যদি এই বিষয়গুলোর সমাধান চাই, তাহলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে এই ঐক্য তৈরি করা। প্রধান কাজটাই হচ্ছে ঐক্য তৈরি করা। এবং এই জন্য আমরা এই সংগঠনের শুরুতে আমরা শর্ত দিয়েছি যে আমাদের মধ্যে অরাজনৈতিক লোকজন কিন্তু খুবই কম, রাজনীতি করেন না এরকম খুবই কম। আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে, নেতা কর্মীদেরকে নিয়েই আমরা এই সংঘটা তৈরি করতে চাচ্ছি, কিন্তু এই প্ল্যাটফর্ম অরাজনৈতিক হবে। আমরা এর আগে শুনেছি অরাজনৈতিক ভাবে আমরা বড় লই, এটাই জন্য একটা রাজনৈতিক দল বড় লইবাসী। হ্যাঁ, আমরা রাজনীতি করব, কিন্তু আমাদের প্রাধান্য পাবে যে বড়লের উন্নয়ন আগে, তারপরে আমার ব্যক্তিগত রাজনৈতিক দল প্রাধান্য পাবে যে বড়লের উন্নয়ন। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যাব যে আমাদের রাজনীতি, তাহলেই আমরা বড়লের উন্নয়ন করতে পারব। এবং সেই ক্ষেত্রে আমরা একমত হয়েছি, আমরা বেশ কিছু সভা করেছি। তো এখন আমাদের আসল বিষয় হচ্ছে শিক্ষার্থীরা। আমরা দুটো কমিটি অলরেডি করেছি, একটা হচ্ছে নীতি নির্ধারণী কমিটি আমরা শুনেছি, আরেকটা হচ্ছে কর্ম নির্বাহী কমিটি আমরা শুনেছি, কার্যনির্বাহী কমিটি। আরেকটা হচ্ছে আমাদের করতে চাচ্ছি সে শিক্ষার্থীদের একটা উইং তৈরি করা, যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদেরকে নিয়ে আমরা আরেকটা কমিটি করতে চাচ্ছি। সেটাই কেন? কারণ হচ্ছে আমরা যদি বড়লেই গ্রামকে একটা আদর্শ গ্রামে পরিণত করার স্বপ্ন দেখি,
তাহলে এই স্বপ্নের বাস্তবায়ন কি 2 দিন পরে হবে না, 1 বছর পরে হবে না, আরো 10 বছর পরে হবে? কি মনে হয় আপনাদের? এটা অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং যে আদর্শ গ্রামের আমরা কথা বলছি, স্বপ্ন দেখছি, সে আদর্শ গ্রামের নেতৃত্ব থাকবে তখন আজকে যারা যুব সমাজ, আজকে যারা তরুণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা, এবং তারাই এই নেতৃত্বে থাকবে। কাজে আমরা যদি এই দিকটিকে শিক্ষার্থীদেরকে অবহেলিত রেখে দিই, যে আমরা শুধু যারা আছি মধ্যবয়সী অথবা বয়সী, তাহলে কিন্তু হবে না। কাজে সবথেকে গুরুত্বের জায়গাটা হচ্ছে আমাদের এই শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীরা। তো তরুণ প্রজন্মের গুরুত্ব আমরা বললাম। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে করব। সবাই জানি আমরা, তাই না? তরুণ যারা আছে, যারা শিক্ষার্থী আছে, তারা সবাই জানি না যে মাদক খারাপ জিনিস? আমরা কি জানি কিনা মাদক খারাপ, বা আরো অনেক কিছু আছে যেগুলো খারাপ, আমরা জানি। হ্যাঁ, কিন্তু আমরা তো এগুলোতে ইনভলভ হচ্ছি, আমরা দেখছি, আমরা স্টুডেন্টদেরকে দেখছি এগুলোতে ইনভলভ হচ্ছে। এখান থেকে সরিয়ে আনার প্রক্রিয়াগুলো কি, সেই প্রক্রিয়ার পথে আমরা যাব। এর একটা হচ্ছে মোটিভেশন, যে আমরা যাদেরকে নিয়ে কাজ করতে যাই, তাদেরকে মাদক মুক্ত রাখতে চাই, তাদের আসলে সঠিক অনুপ্রেরণা থাকছে না, তারা সঠিক অনুপ্রেরণা পাচ্ছে না। আমি শিক্ষক হিসাবে আমি নিজে দেখেছি, মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হচ্ছে যে শুধু আমরা এই যে শিক্ষার্থীরা নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আমরা শুধু তাদেরকে দোষ দিই, সমাজ তাদেরকে দোষ দেয়। কিন্তু সমাজ আসল দায়ী, সমাজ দায়ী। কারণ সব পরিবার থেকে মাদক সেবী ছাত্রছাত্রী তৈরি হয় না, সব পরিবার থেকে তৈরি হয় না, সব সমাজ থেকে তৈরি হয় না। অর্থাৎ সমাজের একটা রোল আছে এবং পরিবারের একটা রোল আছে। পরিবার, সমাজ যখন সেই রোলটা, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা যখন এই রোলটা সঠিকভাবে করতে ব্যর্থ হন, তখন কিন্তু মাদকের বিষয়গুলো আসে এবং খারাপ আরো বিষয়গুলো আসে। এবং এর মূল বিষয়টা হচ্ছে, আমি বলি যে মোটিভেশন, অনুপ্রেরণা। আমি যখন এখানে এই বড়লেটের শিক্ষার্থী হিসেবে ছিলাম, তখন আমার মনে আছে যে আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া, সঠিকভাবে অনুপ্রেরণা দেওয়া, সেটা কিন্তু ঠিক মতো ছিল না। এবং ছিল না বলে সম্ভব ছিল যে আমরা খারাপ পথে চলে যেতাম, কিন্তু তখন সুযোগটা এত ছিল না। এখন যেমন মাদকের গড়াল গ্রাস আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, শ্রদ্ধা হামিদ হোসেন বললেন, তখন কিন্তু এরকম সুযোগ ছিল না। সুযোগ থাকলে হয়তো আমরাও পথভ্রষ্ট হতাম, নষ্ট হতাম। কাজে এখন যেহেতু নেতিবাচক আকর্ষণটা বেশি, এই জন্য ইতিবাচক বিষয়টাও শক্তিশালী করতে হবে, পাল্লা দিয়ে করতে হবে। এবং ইতিবাচকতার শক্তি সবসময় বেশি, এবং সেই ক্ষেত্রে ইতিবাচকতা জয়ী হবে। তো আমি যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে জীবনটাকে এত ছোট করে না দেখতে। জীবন কিন্তু সিনেমা না। সমস্যা হচ্ছে এটাই, মূল সমস্যাটা হচ্ছে এটাই, যারা ছোট মানুষ তারা জীবনটাকে সিনেমাটিক মনে করে। সিনেমাতে যা দেখে তারা লাইফটাকে সেভাবেই করে, তারা সেরকমই হেয়ার স্টাইল করে, সেরকমই হাঁটাচলা করে, তারা সেই রকম জীবনযাপন করে, তারা সেরকম চিন্তা করে। তাদের এক্সপ্রেশন থেকে এটা বোঝা যায়, ক্লিয়ার বোঝা যায় যে নিজেকে সিনেমার নায়ক মনে করছে। আসল কথাটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে যারা শিক্ষার্থী আছি তারা যদি আমরা জীবনটাকে পুরো জীবনটাকে বড় করে দেখি, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করি, তাহলে কিন্তু পথভ্রষ্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যাবে। অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ে বা বড় কিছু করতে পারে না। তার মূল কারণ হচ্ছে তাদের জীবনে যে শুরুটা, তারা যখন লেখাপড়া করছে, তারা কেন করছে, তাদের সামনে বড় কোনো টার্গেট থাকে না। মূল কারণটা হচ্ছে তাদের জীবনে বড় কোনো লক্ষ্য থাকে, এবং এই লক্ষ্য থাকে না বলেই তাদের লক্ষ্যের পিছনে দৌড়ানো, মানে সেই ক্ষেত্রে ত্যাগ করা, সেই ক্ষেত্রে লেখাপড়া করা এবং প্রচেষ্টা করা, সেটা কিন্তু থাকে না। তো আমরা যদি শিক্ষার্থী হিসাবে জীবনে আসল একটা লক্ষ্য নির্ধারণ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এর সাথে সংশ্লিষ্ট যে আরো বিষয়গুলো আছে সেগুলো করা সহজ হবে। যেমন মাদক মুক্ত থাকা,
মাদক মুক্ত থাকার প্রথম স্টেপ কারা মাদক গ্রহণ করে? যারা ধূমপায়ী তারা মাদকের দিকে যাবে। অধূমপায়ী যারা টিনেজার, যারা কম বয়স, যারা সিগারেট খায় না, তারা কি ইয়াবা নিতে পারে বা অন্য কোনো মাদক নিতে পারে? যারা ধূমপান করে না তারা কি নিতে পারে? সম্ভাবনা কেমন বেশি? সম্ভাবনা কেমন বেশি? যারা সিগারেট খায় না তারা কি মাদক নেবে? তার মানে মাদকের প্রথম ধাপ হচ্ছে সিগারেট, এবং এটা স্তরে স্তরে কিন্তু আসতে থাকে। কাজে এই যে সিগারেট, কেন সিগারেট খাওয়া হয়? কারণ সিনেমা নায়কের মতো দেখাবো মানুষকে, উল্টা পাল্টা ফু দিয়ে দেখাবো আমি বড় হয়ে গেছি। এইসব সমাজ মনোবিদ্যা আমরা জানি। একটা শিক্ষার্থী কেন সিগারেট ধরে? শুধুমাত্র দেখানোর জন্য যে আমি বড় হয়ে গেছি, সিগারেট খেতে পারি। বন্ধু বান্ধবকে দেখায় যে দেখ আমি কি, শুধুমাত্র দেখানোর জন্য। কারণ যিনি সিগারেট খান নিয়মিত, তার শরীর টানে সিগারেট খেতে হবে, কারণ তার শরীরে নিকোটিন আছে এবং সেই নিকোটিন আরো নিকোটিন চায়, সেটা নেশা। একটা 14 বছরের, একটা 15 বছরের ছেলে কেন সিগারেট খাবে? তার শরীরের ভিতরে কি নিকোটিন আছে? নেশা আছে? নাই। সে যখন সিগারেট খায় মাথা ঘোরে, সত্য কিনা? সে যখন সিগারেটের নাক দিয়ে বের করার চেষ্টা করে তখন তার বমি আসে, ঠিক কিনা? তারপর সে করে, কেন করে? দেখানোর জন্য আমি বড় হয়েছি, অথবা বন্ধু বান্ধবকে দেখানো যে আমি গ্রেট। এই যে হিরোইজম, এই যে দেখানোর প্রবণতা শুরু হয় ধ্বংসের পথে প্রথম পদক্ষেপ। এবং যখন সিগারেট খাওয়ার একটা গ্রুপ চলে আসে, এই গ্রুপটার একজন সিদ্ধান্ত নেয়, দোস্ত চলো আজকে কোন একটা নেশার পথে। এবং যারা সিগারেটের মধ্যে থাকে না তারা কিন্তু ওই পথে পা বাড়ায়। যারা সিগারেটের পথে থাকে, 5টা স্টুডেন্ট কথা বলছে, 5 জন শিক্ষার্থী কথা বলছে, এর মধ্যে একজন আছে অধূমপায়ী, সে কিন্তু সরে যাবে, বাকি 4 জন গিয়ে নতুন নেশার জগতে হারিয়ে যাবে। এবং শুরুটা ওখানে, দেখি কি করে। অতিরিক্ত কৌতূহল, অযথা কৌতূহল, এই কৌতূহল সর্বনাশার পথ উন্মুক্ত করে দেয়, এবং সেখান থেকেই শুরু জীবন ধ্বংস। এবং জীবনটা কত গুরুত্বপূর্ণ সেটা যদি আমাদের জানা থাকে, কত বড়, কত সম্ভাবনাময় একজন ক্লাস 9 এর আজকে শিক্ষার্থী ভবিষ্যতে কোথায় যেতে পারে, কত বড় হতে পারে, সেই সম্ভাবনাটা যদি তার মাথায় থাকে, সে যদি জানে, সে কখনোই সময় নষ্ট করবে না, নেশার পথে যাবে না। কাজে এই দিক নির্দেশনাগুলো আমাদের শিক্ষার্থীদের জানা দরকার, এবং তারা যখন জানবে তারা কখনোই এরকম বোকামি করবে না। এরকম বোকামি, এর থেকে বোকামি আর কিছু নেই। অশিক্ষা প্রসূত, অজ্ঞানতা প্রসূত, একবারে নিতান্তই বুদ্ধিহীন না হলে, নিতান্তই বুদ্ধিহীন একটা গর্ধব, সেই ছাড়া কখনো নেশার পথে যাবে না, কখনো নেশার পথে যাবে না। কারণ যে তার ভালো মন্দ বোঝে না, যার মনুষ্যত্ব তৈরি হয়নি, মানুষ বলতে যে তার বিবেচনা বোধ সেটা তৈরি হয় নাই, তখন সে বুঝতে ভুল করে, সিদ্ধান্ত নিতে ভুল করে এবং নেশার পথে যায়। কাজেই তোমরা যারা শিক্ষার্থী আছো, আরেকজনকে দেখানোর জন্য, ফুটানি দেখানোর জন্য, এগুলো আমরা খুব ভালো হিসেব করে বলতে পারি, প্রতিটা হাঁটা চলা দেখে বুঝতে পারি, এবং এটি বাস্তবতা, শুধু দেখানোর জন্য। এবং জীবনটা কার ধ্বংস হচ্ছে? নিজের আগে, তারপরে পরিবারে, তারপরে সমাজে, সকলে। তো এই বিষয়টাই আমরা ফোকাস করব, আমরা আরো প্রোগ্রাম করব শিক্ষার্থীদেরকে নিয়ে, এবং আমরা বিশ্বাস করি তাদেরকে যদি বোঝানো সম্ভব হয় যে এটা ক্ষতিকর এবং এটা নিজের জন্য ক্ষতিকর, তারা যদি বোঝে, তারা কখনোই মাদকের পথে যাবে না, কখনোই যাবে না। এবং যারা গেছে, অলরেডি যাচ্ছে, তাদেরকে আমরা রক্ষা করতে পারি যখন তারা ইতিবাচক শিক্ষার্থীদের মধ্যে যারা আছো, যারা এই মধ্যে নাই, তাদেরকে নিয়ে আমরা কমিটি করতে চাই। এবং এই কমিটি আমাদের শুরু এখানে, আমরা আজকে ছোট, কিন্তু আমাদের লক্ষ্য বৃহৎ, এবং এই বৃহৎ লক্ষ্যে আমরা যখন ইউনাইটেড হব, আমরা আশা করি ভবিষ্যতে এই বড়লোক সম্পূর্ণরূপে মাদক মুক্ত হবে। এই মাদক মুক্তির পাশাপাশি এবং সম্পর্কযুক্ত আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস্তানি করা। ইচ্ছা করে না মাস্তানি করা এই বয়সে, 15 থেকে 20, এই 20 পার হয়ে গেলে কিন্তু আর ইচ্ছাটা করে না, কমে যায়, আস্তে আস্তে কমতে থাকে। আছে যে একজন বুড়া মানুষ, বুড়া হলেও ভাবটা সিনেমা নায়কের মতো রয়ে যায়, খুবই কম, 15 থেকে 20। এই যে টিন ফ্যাক্টরস, এই বয়সটা আসলে মাস্তানি করা।
কেন মাস্তানি করে? মাস্তানি কে করে? মাস্তানি কি করে? আজকে আমরা যদি সুন্দরবনে যাই সেখানে সবথেকে বড় মাস্তান কে? সুন্দরবনের মধ্যে সবথেকে বড় মাস্তান কে? সেখানে সবথেকে যে হিংস্র প্রাণী সেই। তুমি যে মাস্তানি করার চেষ্টা করছো, তোমার কি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দাঁত আছে? তোমার কি সেরকম নখ আছে? তো তুমি মানুষ হয়ে হিংস্র প্রাণীর মতো আচরণ কেন প্রেফার করছো? তুমি কেন দেখাচ্ছ যে আমি এটা হিংস্র প্রাণীর থেকে, আমার সাথে কেউ পারে না? তুমি কি এটা সাপের সাথে পারবে মাস্তান? এটা সাপের সাথে যুদ্ধ করবে? তুমি পাগলা কুত্তার সাথে পাবে? মানুষের সাথে মাস্তানি করো, পাগলা কুত্তার সাথে যুদ্ধ করে পারবে? তুমি যুদ্ধ করতে চাও, আসো আমাদের পাগলা কুত্তার সাথে যুদ্ধ করো। এইগুলা, এই চয়েস গুলা, এই পছন্দ গুলা হচ্ছে পাশবিক। নিম্ন শ্রেণীর প্রাণীরা তাদের পেশি শক্তি অন্যকে দেখা যায়। নিম্ন শ্রেণীর যারা মানুষ হিসাবে জাস্ট মানুষের মতো দেখতে, কিন্তু তাদের আচরণ, তাদের ইচ্ছাটা রয়্যাল বেঙ্গল টাইগার। পশু শ্রেণীর তারা পেশি শক্তি দেখাতে চায়, মাস্তানি করতে চায়। কাজে আমরা যদি এটা বুঝি যে এটা মানুষের স্বভাব না, মানুষের স্বভাবটি কি? বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ। মানুষের স্বভাব থেকে মানুষ একজন আরেকজনের জন্য ত্যাগ করবে, স্যাক্রিফাইস করবে, সেবা দেবে, ভালোবাসবে, সেটাই মানুষের বৈশিষ্ট্য। হিংস্রতা পাশবিক, মাস্তানি পাশবিক। সিনেমার নায়ককে দেখাচ্ছে মাস্তান মারামারি করে, এক ঘুষি মারে উড়ে যায়। এই চরিত্রটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ সিনেমার নায়ক সে সব দিকে পজিটিভ, শুধু মারামারি করে। আরেকটা খারাপ জিনিসও করে সে, সে নায়িকার সাথে নাচানাচি। তো এই দুটা ক্যারেক্টার এখন আসছে, এই দুটা ক্যারেক্টার এখন সিনেমা থেকে আসছে। সমাজ মনোবিদ্যা বলে যে মানুষ যা দেখে, সিনেমা হোক বাস্তবে হোক, তা তার মাথায় ঢুকে যায় এবং তার আচরণকে পরিবর্তিত করে। কাজে এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, এই পরিবেশটা পরিবর্তন করতে হবে। এই যে সারাদিন মোবাইল নিয়ে ফেসবুক ঘাড় বাঁকা, এই যে ঘাড় বাঁকা নেশন, এখন পুরো বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে এই ঘাড় বাঁকা নেশন। সবাই মোবাইল নিয়ে এই ঘাড় বাঁকা, নিচের দিকে তাকিয়ে আছে, এবং এইটা অন্য সমস্ত হিংস্রতা, অন্য অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলো তৈরি করছে। আজকে যে অনেক অনাচার হচ্ছে, এই অনাচারের মূল কারণ হচ্ছে এই ইন্টারনেটের অপব্যবহার এবং টিভি, সারাক্ষণ টিভি, যেখানে দেখা সবাই হা করে, মুখটা বন্ধ না, মুখটা খোলা, চার দোকানে গেলে গিলছে, কান দিয়ে না, চোখ দিয়ে না, মুখ দিয়েও গিলছে, এবং এই নেতিবাচক সংস্কৃতি আমাদের নেতিবাচক আচরণ তৈরি করছে। কাজে আমরা যদি এখান থেকে মুক্ত হতে চাই, বুঝতে হবে কারণটা কি। শুধু অন্যায়কে নিয়ে চিৎকার করলে হবে না, অন্যায়ের কারণটা বুঝতে হবে, এবং অন্যায়ের কারণগুলো থেকে আমরা যদি সরে থাকতে পারি, তাহলে আমরা পাবো ভবিষ্যৎ। কাজে যারা শিক্ষার্থী আছি, তারা যদি আমরা বুঝি যে আমাদের জীবনটা সুন্দর, সম্ভাবনাময়, অনেক বড় সম্ভাবনাময়, আমরা পারি বড় হয়ে দেশকে নেতৃত্ব দিতে। বারাক ওবামা সেই ক্লাস 2 থেকে থাকাকালীন সে প্ল্যান করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট হবে। অসম্ভবকে সম্ভব করেছে। কারণ আমরা শিক্ষার্থীরা যদি চিন্তা করি আমরা এটা হব, এই টার্গেট মিসাইলের মতো কাজ করবে, এবং মিসাইলের মতো যখন কাজ করবে তখন আর নেশা, অনৈতিক কোনো ধান্দার দিকে আমরা যাব। তো আমরা এই শিক্ষার্থীদের কেন্দ্র করে আমাদের আজকের বিষয়, আমি অনেক সময় নিয়ে ফেলেছি, তো আমরা এই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা উইং তৈরি করতে চাই, কমিটি করতে চাই, যা ভবিষ্যতে আমাদের এই ইতিবাচক বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট থাকবে এবং আমাদেরকে সাপোর্ট দেবে, এবং আমরা তাদেরকে সাপোর্ট দেব। আর তাদের যে দাবি দেওয়া আছে, খেলাধুলা যে বিষয়গুলো আছে, সেগুলো বিষয় আমরা অবশ্যই দেখব। আমরা যদি তাদেরকে উইং নিয়ে আসি, কমিটি নিয়ে আসি, সেগুলো আমরা অবশ্যই দেখব আমাদের সাধ্য মতো। তো আমাদের সাধ্য মতো যতটুকু পরিবেশ তৈরি করা যায় আমরা করব। তবে আমাদের কাছে সাপোর্ট নেওয়ার জন্য, একসময় কাজ করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মানতেই হবে। তার মধ্যে 1 নম্বর বললাম যেগুলা, সেগুলা মাদক মুক্ত, শৃঙ্খলা, মারামারি করা যাবে না। মারামারি হচ্ছে যে নিচু শ্রেণীর প্রাণীদের কাজ, সেগুলো করা যাবে না। এবং আরো যেগুলো নেতিবাচক বিষয়গুলো আছে আমরা পরবর্তীতে আলোচনা করব, সেগুলো থেকে বিরত থাকা, এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়া নামক ভয়ানক অভিশাপ থেকে নিজেকে কন্ট্রোল করা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোটদের জন্য দোয়া, আশীর্বাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।